আরজি করের মামলায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনা অন্য কোথাও ঘটানো হয়েছিল কি, এমনটাই জল্পনা তুঙ্গে সিএফএসএল এর রিপোর্টে। বিশদে জানবো কি রয়েছে রিপোর্টে যাকে কেন্দ্র করে এই ধরনের জল্পনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? রিয়া, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অঙ্কটা শুনতে পাওয়া যাচ্ছে। রিয়ার, এই সিএফএসএল এর রিপোর্টে ঠিক কি রয়েছে যাকে কেন্দ্র করে এই জল্পনা যে ওখানে নির্যাতিতার মানে মৃত্যুর অকুস্থলটা ওটা সেমিনার হল না অন্য কোথাও, এই জল্পনাটা ঠিক কি কারণে তৈরি হচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আরজি করের সেমিনার হল, যেখানে নির্যাতিতা খুন এবং ধর্ষিতা তরুণীর যে মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল, সেই সেমিনার হলে থেকে নমুনা সংগ্রহ করা হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির পক্ষ থেকে, এবং তাদের কাছে যে নমুনা যায় তার ভিত্তিতে যে রিপোর্ট এসেছে সেখানে একটা সংশয় তৈরি হচ্ছে যে ওই চিকিৎসক তরুণীকে সেইখানেই কি হত্যা করা হয়েছিল, এই প্রশ্ন উঠছে। কথা বলবো, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই রিপোর্ট থেকে? দেখো, রিপোর্টে সিএফএসএল রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আরজি কর এই সিএফএসএল রিপোর্ট যখন সিবিআই 13 তারিখ এই তদন্তভার পায়, তারপরে 14 তারিখে তারা এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ভিজিট করে এবং সিএফএসএল কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ভিজিট করে। এবং তারপরে যেটা দেখা যায় যে তারা ফ্রিকুয়েন্টলি ঘটনাস্থল ভিজিট করার পরে একটি সেটা সিএফএসএল একটি রিপোর্ট আকারে 11ই সেপ্টেম্বর এই রিপোর্ট একটি বেরোয়। এবং সেই রিপোর্টের উল্লেখ রয়েছে যে এই থার্ড ফ্লোর সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থল সহ অ্যাডজয়নিং যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো এক্সামিন করে সিবিআই। এবং এই রিপোর্টের কনক্লুশন পার্টে যেটা উল্লেখ রয়েছে সেটা প্রথম হচ্ছে সেমিনার হলটি যে উডেন স্টেজ, তার উপরে যে ম্যাট্রেস, যেটা আমরা সবাই দেখেছি, তার উপরে দুটো পোর্শন আগে থেকেই কাটা হয়েছিল, যেটা কিনা কলকাতা পুলিশ তাদের নিজেদের এভিডেন্স সংগ্রহ করার জন্য কেটেছিল। এবং সেই দুটো পোর্শন হচ্ছে, প্রথম একটি পোর্শন যেখানে মহিলাটার মুখ ছিল এবং সেই নির্যাতিতা মহিলা তরুণীর মুখ ছিল, সেই পোর্শনটা কাটা হয়েছিল। তো অপরটা হচ্ছে যেখানে লোয়ার অ্যাবডোমেন এবং ভ্যাজাইনাল পার্টটা যেখানটায়, সেই পার্টটা সেখান থেকে রক্তক্ষরণ হয়েছিল এবং সেই রক্তক্ষরণের এভিডেন্স সংগ্রহ করার জন্য কলকাতা পুলিশ সেটাকে একটি পার্টটা কেটে তারা এভিডেন্স হিসেবে নিয়েছিল সিএফএসএল পাঠানোর জন্য। এবং তারপরেই যেটা সিবিআই উল্লেখ করেছে যে এই পার্ট ছাড়া এর বাইরে ওই সেমিনার হলে কোনো রকম ধস্তাধস্তির এভিডেন্স তারা পায়নি। এবং দ্বিতীয় তারা উল্লেখ করেছে যে সেমিনার হলে সেমিনার হল যেই জায়গাতে রয়েছে সেটা কিন্তু একদমই আইসোলেটেড কোনো জায়গা নয় এবং সেখানে 24/7 অফিসিয়াল অ্যাটেন্ডেন্স তারা প্রেজেন্ট থাকে। এবং তাই ওখানে যদি কেউ ঢোকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় সেই ব্যক্তি যে আননোটিস থাকবে এমন কিন্তু নয়, কারণ কারোর না কারোর সে চোখে পড়বে এবং কারোর চোখে না পড়ার যে সম্ভাবনা সেটা অত্যন্ত বলে সেখানে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করে। এবং এখানে এই যে পার্ট বা এই যে পয়েন্ট, এটাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। তাহলে কি এখানে এটাই কি ঘটনাস্থল নয়, ঘটনাস্থল অন্য কোথাও, সেখানে মেয়েকে এখানে ফেলে দেওয়া হয়েছে বা এখানে প্রেস করা হয়েছিল সেই তরুণীকে, এমন কিছু, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা উঠতে আরম্ভ করেছে। তবে অঙ্কুরদা, এই জল্পনা কিন্তু যেটা উঠেছে সেটার কিন্তু এই যে পয়েন্ট যেটা আমি তোমাকে বললাম, যে যদি ধরে নেওয়া হয় তো অন্য কোনো ঘটনাস্থল, সেক্ষেত্রে কিন্তু সেমিনার হলে যদি প্লেস করতে হয় তাকে মারা বা খুন করা বা রেপ করার পর যদি প্লেস করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু যেহেতু সিবিআই লিখছে তাদের রিপোর্টে যে 24/7 এখানে অফিসিয়াল অ্যাটেন্ডেন্সরা থাকে, সেক্ষেত্রেও কিন্তু যে এই এত সেক্ষেত্রে তাকে একজন না, তাকে আরো হয়তো কেউ দুজন বা তিনজন মিলে তাকে তুলে এনে এখানে প্লেস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আরো যে কারোর চোখে পড়তে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই আরো একটি বিষয় যেটা উল্লেখ করেছে
যে সেই সেমিনার হল সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানে যে ভাঙা হয়েছিল যে দেওয়াল, যেটাকে বলা হয়েছিল এভিডেন্স নষ্ট করা হচ্ছে, সেই দেওয়ালের একাধিক যে ইট থেকে আরম্ভ করে টাইলস যেগুলো ভাঙা হয়েছিল সেগুলোকে এক্সামিন করা হয়েছে। এক্সামিন করে আবার পাশাপাশি যে সমস্ত অ্যাডজয়নিং রুমগুলো রয়েছে সেখানে ডক্টরস রুম থেকে আরম্ভ করে এইচওডি রুম, লাইব্রেরি রুম, সমস্ত রুমকে এক্সামিন করে সিবিআই। তবে সেখান থেকে কোনো লজিক্যাল এভিডেন্স তারা পায়নি বা বায়োলজিক্যাল এভিডেন্স এই তদন্তের সঙ্গে যুক্ত কোনো রকম এভিডেন্স তারা পায়নি বলেই এই সিএফএসএল উল্লেখ করেছে। এবং ইতিমধ্যেই আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু এটা 14 তারিখ তারা ভিজিট করেছিল, 14ই আগস্ট, তারপরে 11ই সেপ্টেম্বরের এই রিপোর্ট, সেটা নিয়ে কিন্তু আমরা সিবিআই সূত্র মারফত যেমনটা জানতে পেরেছি যে তারা যেমনটা দাবি করছে যে 13ই আগস্ট তারা তদন্ত ভার পায় এবং 14ই আগস্ট সিএফএসএল কে সঙ্গে নিয়ে তারা এই ঘটনাস্থলে যায়। এবং এই ঘটনাস্থল যখন তারা পরিদর্শন করে তার আগেই কিন্তু এই নির্যাতিতার ক্রিমেশন হয়ে গিয়েছিল, দাহ হয়ে গিয়েছিল এবং অলরেডি একটা এজেন্সি অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু তদন্ত করেছে, সেই ঘটনাস্থলে তারা গিয়েছে। এবং সেই কারণের জন্য সেই সময় তারা যখন সিবিআই যখন ভিজিট করেছিল সেই সময় ঘটনাস্থল কিরকম ছিল এবং তাদের অবজারভেশন কি ছিল এই ঘটনাস্থল দেখার পর, সেই বিষয়টাই কিন্তু এই সিএফএসএল রিপোর্টে উল্লেখ রয়েছে। তার মানে এটা নয় যে ঘটনাস্থল অন্য কোথাও, এবং যদি সেরকম সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা লোয়ার কোর্টে যে তদন্ত চলছে বা যে এই বিচারাধীন প্রক্রিয়া, সেখানে কিন্তু সিবিআই এর তরফ থেকে কোথাও না কোথাও মেনশন করা হতো এবং সেটা স্ট্রংলি মেনশন করা হতো যে ঘটনাস্থল এখানে নয়, ঘটনাস্থল অন্য কোথাও। যেটা সিবিআই তোলার চেষ্টা করেছিল, যেটা বলেছিল যে এভিডেন্স লোপাট হয়েছে, সেটাই যদি ধরে নেওয়া হয় তাহলে কিন্তু 90 দিনের মাথায় এই অভিজিৎ বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারা চার্জশিট দিতে পারত। কিন্তু সেই চার্জশিট না দিয়ে তারা 90 দিনের মাথায় তারা জাজকে বলে যে তারা চার্জশিট দিচ্ছে না এবং ল অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নিক, এবং সেই কারণের জন্যই কিন্তু এই দুজনের জামিন হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই রিপোর্ট, যেটা কিনা 11ই সেপ্টেম্বরের রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু একাধিক জল্পনা উঠতে আরম্ভ করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।